আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আমাদের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে কূটনৈতিক সম্পর্ক, তা যেন এক উত্তপ্ত অগ্নিকুণ্ডের মতো দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে আমরা দেখছি নতুন নতুন নাটকীয় মোড়। একদিকে দিল্লিতে আমাদের হাই কমিশনারকে তলব করা হচ্ছে, অন্যদিকে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতির ক্রমাবনতি, এটা কেন হচ্ছে এবং এর শেষ কোথায়, তা নিয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যদি আমরা একটু নির্মোহভাবে বিশ্লেষণ করি, তবে দেখব যে উত্তেজনার পারদটা এখন আকাশচুম্বী। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে যেভাবে তলব করা হলো, তার পেছনে ভারতের মূল যুক্তি ছিল নিরাপত্তা। ভারত দাবি করছে যে বাংলাদেশে তাদের যে কূটনৈতিক মিশনগুলো রয়েছে, সেগুলোর নিরাপত্তা হুমকির মুখে। বিশেষ করে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার যে কর্মসূচি বা লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, সেটাকে তারা খুব একটা সহজভাবে নেয়নি। কূটনৈতিক ভাষায় কাউকে তলব করা মানেই হলো এক ধরনের কড়া প্রতিবাদ বা অসন্তোষ প্রকাশ করা। ভারত এটা বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে মোটেও স্বস্তিতে নেই। কিন্তু এই অস্বস্তির শুরুটা কোথায়? সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। তিনি শহীদ মিনারের এক সমাবেশ থেকে বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে অর্থাৎ সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে যদি ভারত বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে। এই একটি বক্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর জবাবে যে ভাষায় পাল্টা হুমকি দিয়েছেন, তা সত্যিই উদ্বেগের। তিনি কেবল রাজনৈতিক জবাব দেননি, বরং ভারতকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে স্মরণ করিয়ে দিয়েছেন। একটি সার্বভৌম রাষ্ট্রের মুখ্যমন্ত্রী যখন অন্য একটি প্রতিবেশী দেশের নেতার বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু বোমার কথা বলেন, তখন বুঝতে হবে দুই দেশের সম্পর্ক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে একটি বিষয় আমাদের খুব গভীরভাবে ভাবা দরকার, তা হলো আবেগ বনাম কূটনীতি। আমরা যখন ঘরোয়া রাজনীতিতে বড় বড় হুঙ্কার দিই, তখন হয়তো আমাদের সমর্থকদের কাছে তা খুব বাহবা পায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি শব্দের একটি বড় ওজন আছে। আমরা যখন কোনো দেশের অখণ্ডতা বা সার্বভৌমত্ব নিয়ে কথা বলি, তখন সেই দেশও বসে থাকে না। হাসনাত আবদুল্লাহ সরকারের কোনো অংশ নন, এই কথা বলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো দায় এড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ভারতের কাছে বার্তাটি অলরেডি কিন্তু পৌঁছে গেছে। আর তার ফলাফল হিসাবেই আজ আমরা দেখছি আমাদের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য বা ব্যবসার জন্য ভারতে যেতে চান, তারা ভিসা সেন্টার বন্ধ হওয়ার কারণে চরম বিপাকে পড়েছে। এরই মাঝে যোগ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিক সোশ্যাল মিডিয়া পোস্ট। বিজয় দিবস উপলক্ষে তিনি ১৯৭১ সালের বিজয়কে যেভাবে ভারতের বিজয় হিসাবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন, তা বাংলাদেশের আপামর জনসাধারণের মনে এক প্রকার ক্ষোভের সৃষ্টি করেছে। দেখুন, আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধ ভারতের অবদান অনেক রয়েছে। তাদের মিত্রবাহিনী আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কিন্তু তাই বলে এই বিজয়কে কেবল ভারতের বিজয় বলাটা কি আমাদের ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখা নয়? এই ধরনের নেরেটিভ যখন কোনো রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আসে, তখন তা দুই দেশের মানুষের মধ্যকার দূরত্বকে আরো বাড়িয়ে দেয়। বিশেষ করে বাংলাদেশে যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করেন,
তাদের জন্য এটি একটি বড় অস্ত্র হিসাবে কাজ করছে। এদিকে ভারতের পক্ষ থেকে আরো একটি বড় অভিযোগ হলো ভুয়া বয়ান বা ফলস ন্যারেটিভ। তারা বলছে যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী গোষ্ঠীগুলো অপপ্রচার চালাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোতে কোনো কার্যকর তদন্ত করছে না। এটি একটি বড় আস্থার সংকট। যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে তথ্যের আদান প্রদান বন্ধ হয়ে যায় বা এক পক্ষ অন্য পক্ষের কথা বিশ্বাস করতে চায় না, তখনই তৃতীয় কোনো পক্ষ এর সুযোগ নেয়। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ড্রোন হামলা বা যুদ্ধের নানা গুজব ছড়াচ্ছে। আমি আপনাদের বলবো, এই সময়টাতে মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। ভারত একটি বিশাল শক্তি, কিন্তু বাংলাদেশেও কোনো দুর্বল রাষ্ট্র নয়। তবে যুদ্ধের দামামা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনে না। 1971 সালে আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। যুদ্ধের ভয়াবহতা আমরা জানি। একটি যুদ্ধ মানে কেবল বোমাবর্ষণ নয়, একটি যুদ্ধ মানে অর্থনীতির ধস, সাধারণ মানুষের হাহাকার আর বছরের পর বছর পিছিয়ে পড়া। তাই যারা খুব আবেগতাড়িত হয়ে যুদ্ধের কথা বলছেন বা চরম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত যে এর পরিণাম আমাদের সাধারণ মানুষকেই ভোগ করতে হবে। ভারতের সাথে আমাদের বাণিজ্য, পানি বন্টন এবং সীমান্ত নিরাপত্তার মতো অসংখ্য ইস্যু জড়িয়ে আছে। আমরা চাইলেই প্রতিবেশীকে বদলে ফেলতে পারি না। তাই কূটনৈতিক টেবিলই হচ্ছে সমস্যা সমাধানের একমাত্র পথ। বর্তমান পরিস্থিতিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ হলো ভারতের সাথে এই আস্থার সংকট দূর করা। একই সাথে আমাদের দেশের অভ্যন্তরে থাকা উগ্রপন্থী বা যারা উস্কানি দিচ্ছে তাদের নিয়ন্ত্রণ করাও অত্যন্ত জরুরি। আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করব না, আমাদের সম্মানের জায়গায় কোনো ছাড় দেব না। এটা যেমন সত্য, তেমনি সত্য হলো আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলা। আমাদের দেশে অবস্থিত যে কোনো বিদেশি দূতাবাসের নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সামগ্রিকভাবে যদি বলি, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই বরফ জমার প্রক্রিয়াটি খুব দ্রুত গলবে বলে মনে হচ্ছে না। দুই পক্ষ থেকেই যে ধরনের হার্ড লাইনে যাওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের ভোগান্তি আরো ব্যাপক হবে। ভিসা সেন্টার বন্ধ হওয়া মানে কেবল ভ্রমণ বন্ধ হওয়া নয়, এটি একটি বড় কূটনৈতিক বার্তা। ভারত হয়তো দেখাতে চাচ্ছে যে তারা কঠোর অবস্থান নিতে দ্বিধা করবে না। অন্যদিকে বাংলাদেশের মানুষও এখন অনেক বেশি সচেতন। তারা তাদের জাতীয় স্বার্থের প্রশ্নে এক চুলও ছাড় দিতে রাজি নয়। আমি মনে করি এই উত্তপ্ত বাকযুদ্ধ বন্ধ করে এখন গঠনমূলক আলোচনায় ফেরা উচিত। ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আবেগকে সম্মান না করে তারা একটি টেকসই সম্পর্ক কোনোদিনই গড়তে পারবে না। আবার আমাদের পক্ষ থেকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। বড় বড় হুঙ্কার দিয়ে সাময়িক হাততালি পাওয়া যেতে পারে, কিন্তু তাতে দেশের দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি বলবো, আমরা সবাই ধৈর্য ধরি এবং সঠিক তথ্যের উপর ভিত্তি করে নিজেদের মতামত গড়ে তুলি। অন্ধ আবেগ যেন আমাদের বিচার বুদ্ধিকে গ্রাস না করে। আমাদের প্রিয় বাংলাদেশ যেন তার সার্বভৌমত্ব এবং সম্মান বজায় রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। এটাই হোক আমাদের মূল লক্ষ্য। সম্পর্কের এই শীতলতা কাটিয়ে উঠতে উভয় দেশের রাজনৈতিক ও কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয়া এখন সময়ের দাবি। এখন আসলে দেখার অপেক্ষায় আমাদের দেশে যারা উগ্রপন্থী, উগ্রবাদী বা উস্কানিমূলক বক্তব্য দেন মাইকে, তাদেরকে সরকার কতটুকু নিয়ন্ত্রণে নেয়। এর পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকে কিভাবে শীতল করে।
যদিও পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই কিন্তু বলেছেন এটা হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সরকারের কেউ নয়। এটি আমি পূর্বেই বলেছি, মূলত হচ্ছে দায় এড়ানোর মতো একটা কথা। কিন্তু এখন এই কথার ভিত্তিতে যদি হাসনাত আবদুল্লাহ কিংবা বিভিন্ন দিন থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সময় ধরে আমরা যেভাবে উগ্রবাদ বা জঙ্গিবাদের বিষয়টি নিয়ে ভারতকে উদ্বেগ প্রকাশ করতে শুনেছি, তারা যদি এখন বাংলাদেশকে কোনো না কোনোভাবে টার্গেটের মধ্যে ফেলে দেয়, তাহলে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় আদৌ আছে? আমার মনে হয় না। সেই পরিত্রাণ হাসনাত আবদুল্লাহরা কতটুকু নিয়ে আসতে পারবেন? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং জনগণকে নিয়ে ছিনিমিনি খেলার যে রাজনীতি, সেই রাজনীতি আমি মনে করি দেশের অভ্যন্তরে রাখা উচিত। আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে সেই রাজনীতি জড়িয়ে গেলে সেটার ফলাফল একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে আসে।